আইআরএতে কন্ট্রিবিউট করতে হলে আপনার আর্নড ইনকাম দরকার হয়। আপনি নন আর্নড ইনকাম অথবা আনআর্নড ইনকাম দিয়ে আইআরএতে কন্ট্রিবিউট করা যায় না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একজনের ইনকাম থাকলেই, আর্নড ইনকাম থাকলেই যথেষ্ট। বোথ দ্য স্পাউস ক্যান কন্ট্রিবিউট টু আইআরএ। মেডিকেল এক্সপেন্সের পুরোটাই আপনি আইটেমাইজ ডিডাকশনে ডিডাক্ট করতে পারেন কি না। ধরেন আপনার $1,00,000 ইনকাম, আপনার মেডিকেল এক্সপেন্স হয়েছে 6,000। ক্যান ইউ ডিডাক্ট এনি মানি? প্রথম যে কুইজটা আমরা দিয়েছি, 1 নম্বর যে কুইজটা, ক্যান এ নন ওয়ার্কিং স্পাউস কন্ট্রিবিউট টু আইআরএ ইন জয়েন্ট ট্যাক্স রিটার্ন? উত্তরে কি ইয়েস অথবা নো হবে। অথবা আরেক দ্বিতীয়টি যেটি দিয়েছে সেটা ক্যান ইউ ডিডাক্ট 100% অফ ইউর মেডিকেল রিলেটেড এক্সপেন্সেস ইন আইটেমাইজ ডিডাকশন? উত্তর কি ইয়েস কি নো। এই দুটো আমরা ট্যাক্স কুইজ দিয়েছি। আমরা বারবারই বলি ট্যাক্স কুইজ দেওয়ার, যেহেতু আমরা কোনো প্রতিযোগিতা নয়, আপনাদের সাথে আমাদের ইন্টিমেসিটা বাড়ানোর জন্য, আমাদের একাত্ম হওয়ার জন্য আপনাদের সাথে আমরা এই ট্যাক্স কুইজগুলো দিয়ে থাকি। আজকেও তাই দিয়েছি। আমরা জেনে নেই ট্যাক্স কুইজ সম্পর্কিত তথ্য এবং এর উত্তরগুলো কি হবে। জনাব পারভেজ কাজী। আবারও ধন্যবাদ রানা ভাই। আজকের দুটো কুইজের প্রথমটি হচ্ছে, ক্যান এ নন ওয়ার্কিং স্পাউস কন্ট্রিবিউট to a IRA in a joint tax return? আমরা অনেকেই জানি যে আইআরএতে কন্ট্রিবিউট করতে হলে আপনার আর্নড ইনকাম দরকার হয়। আপনি নন আর্নড ইনকাম অথবা আনআর্নড ইনকাম দিয়ে আইআরএতে কন্ট্রিবিউট করা যায় না। ওর জন্য এই প্রশ্নটা রাখা হয়েছে নন ওয়ার্কিং স্পাউস, তার মানে যেই স্পাউস কাজ করছে না, কোনো আর্নড ইনকাম নাই, তিনি জয়েন্ট ট্যাক্স রিটার্নে আইআরএতে কন্ট্রিবিউট করতে পারবেন কিনা। ধরুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সিচুয়েশন, ওয়াইফ কাজ করে না, উনি বাসায় থাকে, হাজব্যান্ড কাজ করছে। আমাদের কুইজটা কিন্তু হাজব্যান্ড যিনি কাজ করছেন, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, এই জয়েন্ট ট্যাক্স রিটার্নে উনি আইআরএতে কন্ট্রিবিউট করতে পারবে কিনা সেটা কিন্তু আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হচ্ছে নন ওয়ার্কিং স্পাউস, তার মানে এই ক্ষেত্রে ওয়াইফ যিনি কাজ করে না, যার কোনো স্বামীও তো হতে পারে, অনেক সময় স্বামীও তো হতে পারে, হ্যাঁ ইদার ওয়ান, কিন্তু আমি যেহেতু উদাহরণ দিয়ে বললাম যে ওয়াইফ সে কাজ করছে না এবং হাজব্যান্ড কাজ করছে, তো তাহলে নন ওয়ার্কিং যিনি ইন্ডিভিজুয়াল উনি কি কন্ট্রিবিউট করতে পারবে কিনা? অ্যান্সার ইজ ইয়েস। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একজনের ইনকাম থাকলেই, আর্নড ইনকাম থাকলেই যথেষ্ট। বোথ দ্য স্পাউস ক্যান কন্ট্রিবিউট টু আইআরএ। দুজনই আইআরএতে কন্ট্রিবিউট করতে পারেন। অতএব এখানে প্রথম কুইজটির উত্তর হচ্ছে ইয়েস, নন ওয়ার্কিং স্পাউস উনি আইআরএতে কন্ট্রিবিউট করতে পারবেন যদিও উনার কোনো আর্নড ইনকাম নেই। আর দ্বিতীয় কুইজটি হচ্ছে, ক্যান ইউ ডিডাক্ট 100% অফ ইউর মেডিকেল রিলেটেড এক্সপেন্সেস ইন আইটেমাইজ ডিডাকশন? আমরা ইতিমধ্যে মনে হয় যে আইটেমাইজ ডিডাকশন সম্পর্কে জানি, যে আইটেমাইজ ডিডাকশনের বেশ কয়েকটা হেডিং আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হেড হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস। মেডিকেল এক্সপেন্সেসের মধ্যে এসে থাকে আপনার মেডিকেল খরচগুলো, সেই সাথে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি যদি পে করে থাকেন, কারো যদি লং টার্ম হেলথ ইন্স্যুরেন্স থাকে সেই প্রিমিয়ামটাও এখানে ধরা হয়। তারপর ফার্মেসি অথবা ডক্টর অফিসে কো পে যেটা করতে হয় সেগুলো, এবং সেই সাথে ডিডাক্টেবল অ্যামাউন্ট মিট করার জন্য যেই অ্যামাউন্টটা পে করা হয়, এগুলো সব মেডিকেল এক্সপেন্সের মধ্যে আসে। অন্যান্য হেড হচ্ছে প্রপার্টি ট্যাক্স, দেন মর্গেজ ইন্টারেস্ট এবং চ্যারিটেবল কন্ট্রিবিউশন, আর বিভিন্ন মানে বড় খাতগুলো হচ্ছে এগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সের পুরোটাই আপনি আইটেমাইজ ডিডাকশনে ডিডাক্ট করতে পারেন কি না। অ্যান্সার ইজ নো। আপনার
এজিআই এর অ্যাডজাস্টেড গ্রস ইনকামের 7.5% বাদ দিয়ে যেই অতিরিক্ত অংশটুকু থাকবে শুধুমাত্র সেটাই আপনি আইটেমাইজ ডিডাকশনে ডিডাক্ট করতে পারেন। আমি উদাহরণ দিয়ে বলছি, যদি আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম 100,000 হয়, $1,00,000, আমি এটা সহজে বোঝার জন্য এই $1,00,000 ধরে নিচ্ছি, তো 7.5% হচ্ছে 7,500। এখন মেডিকেল এক্সপেন্স আপনার হয়েছে ধরে নিচ্ছি সব কিছু যোগ করে 11,000। আপনি কিন্তু 7,500 বাদ দিয়ে যে অবশিষ্ট থাকলো, তার মানে 3,500, শুধুমাত্র সেটুকুই আপনি ডিডাক্ট করতে পারবেন, নট এন্টায়ার 11,000। এর অর্থ হচ্ছে যে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামের ফার্স্ট 7.5% আপনি ডিডাক্ট করতে পারবেন না এবং আইটেমাইজে দেখাবারও সুযোগ নেই। ধরেন আপনার $1,00,000 ইনকাম, আপনার মেডিকেল এক্সপেন্স হয়েছে 6,000। ক্যান ইউ ডিডাক্ট এনি মানি? না, আপনি কিছুই ডিডাক্ট করতে পারবেন না। ওই যে থ্রেশহোল্ড 7.5% অফ ইউর অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, সেটা আপনি মিট করেন নাই। তার মানে 7,500-এর উপরে যদি হয় তাহলেই সেটা সেই অংশটুকুই আপনি ডিডাক্ট করতে পারবেন। হ্যাঁ, জি রানা ভাই, অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী আজকের ট্যাক্স কুইজের সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য, উত্তর দেওয়ার জন্য। তো আমরা আজকে এখন একটু আমাদের মূল আলোচনায় আসতে চাই, যেটি আমরা এর আগে বলেছিলাম যে নির্ভুলভাবে যেহেতু ট্যাক্স সিজন চলছে, আমরা অনেকেই হয়তো এর মধ্যে করে ফেলেছি, আবার অনেকেই আজকাল করব অথবা আরও পরে করব, এরকমভাবে অনেকে হয়তো কাগজপত্র বা ডকুমেন্টসগুলো হাতে পায়নি, সে কারণে দেরি হচ্ছে। কিন্তু সে কারণেই আমরা আজকে বিষয়টা বলতে চাই যে নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে কি কি মৌলিক বিষয়সমূহ আমাদের জানা অতীব জরুরি। যেমন ট্যাক্স ফাইল করতে কোন কোন ফর্ম ব্যবহার করব, ডিডাকশন বা ক্রেডিট পাওয়া যাবে কি না এ সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। ট্যাক্স ব্র্যাকেট বা ট্যাক্সের হার কত হতে পারে, বা শুধুমাত্র ফেডারেল ট্যাক্স নয়, অনেক স্টেট ট্যাক্সও দিতে হয়, সেটাও আমাদের বোধহয় জানা দরকার। কিভাবে ট্যাক্স ফাইল করব, অর্থাৎ ফাইলিংয়ের মাধ্যমে কোনটা সুবিধাজনক সেটা আমাদের জানা দরকার। রিফান্ড সম্পর্কিত তথ্যগুলো জানা দরকার এবং সঠিক ব্যাংক অ্যাকাউন্টও জানা। এগুলো খুবই নর্মাল বিষয়, তার বাইরেও আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে যেগুলো আমরা জানতে চাই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকে মূল প্রতিপাদ্য অথবা বিষয়বস্তু হচ্ছে ট্যাক্স ফাইলিংয়ের জন্য যেই তথ্যগুলো, যেই ইনফরমেশনগুলো প্রত্যেকটি ট্যাক্স পেয়ারের জানা উচিত অথবা জানা থাকলে ভালো, সেটা নিয়ে আমরা গত সেগমেন্টেও কথা বলেছি। আজকে এটা দ্বিতীয় অনুচ্ছেদ, আজকেও এটা নিয়েই কথা বলবো। আমি টিবিএনএ টেলিভিশন কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই যে ওনারা সুযোগ করে দিয়েছেন আমাকে এই ট্যাক্সের বেসিকগুলো নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সো দ্যাট এই বেসিকটা ভেরি ইম্পর্টেন্ট, এই কারণেই ছোট ছোট আমার অভিজ্ঞতা থেকেই আমি এগুলোকে বুঝতে পারি এবং আমি এই সুযোগটা নেই। যেমন কয়েকদিন আগেই আমার কাছে এক ট্যাক্স পেয়ার এসেছিল, উনি ফাইল করছেন এবং উনি নোট করে নিয়ে এসেছেন যে উনি একটা অ্যাপার্টমেন্ট ওন করে, কন্ডোমিনিয়াম। উনি ওখানে ইন্টারেস্ট পে করে এবং প্রপার্টি ট্যাক্সও পে করে থাকেন এবং উনি একটা মেইনটেনেন্স প্রতি মাসে পে করেন। তো উনি বলছিলেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন উনি জয়েন্ট ফাইল করে এবছর 29,200 এবং সেই সাথে উনি মর্গেজ ইন্টারেস্ট পে করেন অলমোস্ট $5,000, প্রপার্টি ট্যাক্স পে করেন অলমোস্ট $2,000 এবং আনুষঙ্গিক নিয়ে উনি বলছিলেন উনার অ্যাডিশনাল আরও $7,000 ডিডাকশন পাওয়ার কথা। কিন্তু কেন আমি ট্যাক্স ফাইলে সেই 7,000 দেখাতে পারিনি অথবা দেখাইনি কেন? তো আমি ওনাকে এক্সপ্লেন করলাম এবং তখন ওনাকে বললাম যে আইটেমাইজ ডিডাকশন অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশন যে কোনো একটা আপনি নেবেন,
আপনি দুটোই নিতে পারবেন না, মানে এখানে ডবল ডিপিং এর সুযোগ নেই। তো উনি শুনে বলছেন যে আমি অনেক বছর ধরেই ট্যাক্স ফাইল করি, কিন্তু এই তথ্যটা আমার জানা ছিল না, এবং আপনাদের অনেক অনুষ্ঠান দেখি, সেখানেও আপনারা কিন্তু এই ছোট ছোট তথ্যগুলো দিতে পারেন। আপনারা এমন কিছু বলেন যেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, অনেক কিছু আমাদের বোধগম্য হয় না। তো সেই কারণেই আমি শুরু করেছি এই ট্যাক্স নিয়ে কথা বলা, এবং খুব বেসিক নিয়ে। আমি এটার নাম দিয়েছি ট্যাক্স 101, অথবা মৌলিক তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। আজকে আমি কথা বলতে চাই, এর আগে আমি কথা বলেছি ডিপেন্ডেন্ট নিয়ে, এর আগে আমি কথা বলেছি ডিপেন্ডেন্ট হতে হলে, কাউকে ক্লেম করতে হলে আমাকে কি কি কারণে আমি একজনকে ডিপেন্ডেন্ট দেখাতে পারি, তার সাথে আমার রিলেশনশিপ কি, এবং তার লিভিং এক্সপেন্সের কতখানি আমি খরচ করব। এবং আমি সেই সাথে বলেছি বাবা মা যদি আমার ডিপেন্ডেন্ট হয়, উনাদেরকে কি আমার বাসায় থাকতে হবে কি হবে না। ওনারা ধরেন বাইরে অন্য কোথাও থাকেন, কিন্তু তাদের লিভিং এক্সপেন্স মোর দেন 50% আমি বেয়ার করি। আমি বলেছিলাম যে হ্যাঁ, শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে উনাদেরকে কিন্তু আপনার সাথে থাকার দরকার নেই, কিন্তু আপনার ছেলে মেয়ে অথবা ভাগনা ভাগ্নি, এদেরকে যদি আপনি ডিপেন্ডেন্ট দেখাতে চান, অবশ্যই তাদেরকে আপনার সাথে থাকতে হবে, এবং তাদের মোর দেন 50% লিভিং এক্সপেন্স আপনাকে বেয়ার করতে হবে। আর ডিপেন্ডেন্টের আরেকটা জিনিস হচ্ছে, তাদেরকে কিন্তু মোর দেন 6 মান্থস ইউএসএতে থাকতে হবে। আমি শুনছি ইদানিং নভেম্বরে একজন এসেছে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজনরা বলছে তোমার তো 3 বাচ্চা, তুমি তো $12,000 পাবা ট্যাক্স ফাইল করলে, কিন্তু এসেছে উনি 2024-এর সেপ্টেম্বরে। তো ওনার 6 মাস থাকা হয়নি, আমার কাছে এসেছিল। আমি যখন তাকে বললাম যে ভাই আপনি তো কিছুই পাবেন না, 12,000 15,000 কি বলছেন আমাকে, তখন উনি অত্যন্ত কষ্ট পেলেন। তো এটাও একটু বলে রাখি, ডিপেন্ডেন্টের ক্রেডিট পেতে হলে যিনি ট্যাক্স ফাইল করছেন তাকে তো অবশ্যই মোর দেন 6 মান্থ এখানে থাকতে হবে, এবং ডিপেন্ডেন্টেরও বেলায় তাদেরকে মোর দেন 6 মান্থস ইউএসএতে থাকতে হবে। আজকে আমি কথা বলতে চেয়েছিলাম মূলত ক্যাপিটাল গেইন নিয়ে। আসুন আমরা সেখানে আসি। ক্যাপিটাল গেইন নিয়ে অনেকেই জানতে চায়। ধরেন আমি একটা বাড়ি কিনেছি $5 লাখ দিয়ে, বাড়িটার দাম এখন 1 মিলিয়ন। আমাকে কি কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে? হবে না, কেননা বাড়িটা আমি এখনো বিক্রি করিনি, বাড়িটা এখনো আমি হোল্ড করছি। অতএব যতদিন না পর্যন্ত আমি বাড়িটা বিক্রি করব, ততদিন পর্যন্ত কোনো ট্যাক্সেবল ইভেন্ট ঘটে নাই, এবং যখন আমি বিক্রি করব তখন আমি দেখব যে এই বাড়িটায় আমার গেইন হলো কতখানি। ধরেন আমি বাড়িটা বিক্রি করলাম 5 লাখ দিয়ে কিনেছিলাম, এবং ওইটা এখন 1 মিলিয়ন, এবং বাড়িটা আমার প্রাইমারি রেসিডেন্স ছিল। তো এই যে 5 লাখ আমার গেইন হলো, আমাকে এটার উপর কোনো ট্যাক্স পে করতে হবে কি না? আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, যদি বাড়িটা আমার প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে এবং গত 5 বছরে 2 বছর যদি আমি ওটাকে প্রাইমারি রেসিডেন্স হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এই যে 5 লাখ গেইন হলো আমার, এটা কিন্তু ট্যাক্স ফ্রি। আমি ধরে নিচ্ছি আমি জয়েন্ট ট্যাক্স ফাইল করি, এক একজন ট্যাক্স পেয়ার 2.5 লাখ করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি পায় ফর ওন রেসিডেন্স। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জয়েন্ট ফাইল করে থাকে, তখন আপ টু 500,000 ওনাদেরকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।